গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের অঙ্কের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটার নাম হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, বা ইংরেজিতে ওটাকে বলে বাইনারি অপারেশন। তো দ্বিপদ প্রক্রিয়া জিনিসটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আগে বলে দিই যে এর আগে যে চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করেছিলাম যেটা হচ্ছে চিত্রণ বা অপেক্ষক নাম ছিল, তার সাথে কিন্তু এটার অনেকটা সম্পর্ক আছে। সেটা আস্তে আস্তে যত আলোচনাটা এগোবে তত বুঝতে পারবে যে এটা চিত্রণ বা অপেক্ষকের মতোই একটা জিনিস দ্বিপদ প্রক্রিয়াটা। যাই হোক, তো প্রথমেই আসি দ্বিপদ প্রক্রিয়া কী জিনিস। দেখো, ছোটোবেলা থেকে তোমরা যখনই অঙ্ক করতে বসেছো, একদম নিচু ক্লাস থেকেই, তখন তো এত কিছু বিভিন্ন রকমের অঙ্ক তোমরা শেখোনি। তোমরা প্রথমে শিখেছিলে যোগ বিয়োগ গুণ ভাগ। অঙ্কের এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, একদম ছোট থেকে আমরা ইউজ করে আসছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে প্রক্রিয়া। তো লক্ষ্য করে দেখবে যে যখনই তোমরা যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ এই প্রক্রিয়াগুলো কোনো দুটো সংখ্যার উপর যখনই তোমরা প্রয়োগ করেছো, মনে করো 2 আর 3 দুটো সংখ্যা আছে, তাদের ওপর তুমি যোগ বিয়োগ বা ধরো যোগটাই প্রয়োগ করলে, তাহলে কি পেলে? 5। সেটা কিভাবে এলো? না, ব্যাপারটা হচ্ছে যে 2 আর 3-এর মধ্যে যোগ প্রক্রিয়া প্রয়োগ করার ফলে নতুন একটা সংখ্যা তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে 2 যোগ 3, যার রেজাল্টটা হয় 5। ঠিক আছে? অর্থাৎ ইন জেনারেল যদি বলা হয়, তাহলে এ আর বি দুটো সংখ্যার ওপর যখনই যোগ বিয়োগ গুণ বা ভাগ এই প্রক্রিয়াগুলো আমরা চাপাই, তখন যে রেজাল্টটা পাই সেই সংখ্যাটা হচ্ছে যোগ চাপালে এ প্লাস বি, বিয়োগ চাপালে এ মাইনাস বি, গুণ চাপালে এ গুণ বি, আর ভাগ চাপালে এ ভাগ বি। অবশ্য ভাগের ক্ষেত্রে অবশ্যই বিটা শূন্য হওয়া যাবে না, সেটা জানো নিশ্চয়ই। ঠিক আছে? অর্থাৎ দুটি সংখ্যার উপর যোগ একটা প্রক্রিয়া চাপালে আমরা এ প্লাস বি রেজাল্ট পাই। সেটার মান হয়ে দাঁড়ায় যে 2 আর 3 যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে মান হয়ে দাঁড়ায় 5। ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা ছোটোবেলা থেকে যখনই যোগ করেছো বা এখনও যখন করছো, আমি তোমাকে যদি বলি 2 যোগ 3 যোগ 5 কত হয় বলো, তুমি খুব সহজেই 10 বলে দেবে। খুব সহজেই তুমি বলে দেবে রেজাল্টটা হবে 10। কিন্তু সেটা কি করে হিসাব করলে? তুমি কি 2, 3 আর 5 একসাথে যোগ করে দিলে? মোটেই না। তুমি মনে মনে যে যোগটা করে 10 বললে, মনে মনে যখনই ক্যালকুলেট করছো, তখনই তোমার মাথায় আসছে যে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করে 10। তাহলে খেয়াল করে দেখো, একসাথে তিনটে সংখ্যা কিন্তু কখনোই তুমি যোগ করতে পারছো না। তিনটে সংখ্যার যোগ দিলে প্রথমে তোমাকে যে কোনো দুটো সংখ্যার যোগ করতে হচ্ছে, তার যা রেজাল্টটা পাচ্ছ তার সাথে 3 নম্বর সংখ্যাটা যোগ করতে হচ্ছে, করে আলটিমেট অ্যান্সারটা তুমি বলছো। অর্থাৎ যোগ এই যে প্রক্রিয়াটা, একসাথে তিনটে সংখ্যার ওপর কিন্তু কাজ করছে না, সবসময় একসাথে দুটো সংখ্যার ওপরই কাজ করছে। সেরকমই গুণও একসাথে দুটো সংখ্যার ওপরই কাজ করে অ্যাট এ টাইম। ভাগও তাই, বিয়োগও তাই। তাই এই প্রক্রিয়াগুলোকে বলা হয় দ্বিপদ প্রক্রিয়া। আশা করি দ্বিপদ প্রক্রিয়া জিনিসটা এবার বোঝা গেল। তাহলে দ্বিপদ প্রক্রিয়া কেন নাম দেওয়া হয়েছে? এই ধরনের প্রক্রিয়াগুলো একসঙ্গে দুটো সংখ্যার থেকে বেশি সংখ্যার উপর কাজ করে না। যদি 5টা সংখ্যার গুণ দেওয়া হয়, তাহলে আমি দুটো দুটো করে গুণ করে করে যাব, একসাথে 5টার গুণ করে রেজাল্ট লিখতে পারবো না। আমি যদি মনে মনেও করি, তাও আমাকে প্রথম দুটো সংখ্যার গুণ করতে হবে, যেটা রেজাল্ট হবে তার সাথে আরেকটা সংখ্যার গুণ করতে হবে, এইভাবেই যেতে হবে। অর্থাৎ একসাথে দুটো সংখ্যার ওপরই ওই অপারেশানটা করতে হবে। এই জন্যই এগুলোকে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশান বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি যে দ্বিপদ প্রক্রিয়ার এক্স্যাক্ট সংজ্ঞাটা কী। এর আগে তোমাদের বলা হয়েছে যে দ্বিপদ প্রক্রিয়া জিনিসটা কী। এবার আসি সংজ্ঞা। মনে করো এস হচ্ছে একটি অশূন্য সেট, অর্থাৎ এস সেটে অন্তত একটি পদ আছে। এখন
এস সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া, যেটাকে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি। বিভিন্ন চিহ্ন তুমি ইউজ করতে পারো, সাধারণত স্টারটা ইউজ করা হয়, এরকম অনেক রকম চিহ্ন পাবে। যাই হোক, মনে করো এস সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া আছে স্টার। তাহলে এই দ্বিপদ প্রক্রিয়া স্টারটি আসলে কি না, এস ক্রস এস, মানে বুঝতে পারছো কোন সেটটা? এস সেটের ক্রমিক জোড়সমূহের যে সেট, সেটাই হচ্ছে এস ক্রস এস। তাহলে এস সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার হলো এস ক্রস এস থেকে এস সেটে সংজ্ঞাত একটি অপেক্ষক। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা অনেকটা ওই চিত্রণ বা অপেক্ষকের সাথে মিল পাবে। তো দ্বিপদ প্রক্রিয়া আসলে কী জিনিস? তার মানে যদি এস সেটের ওপর সংজ্ঞাত হয়, তাহলে দ্বিপদ প্রক্রিয়াটি হচ্ছে এস ক্রস এস সেট থেকে এস সেটে সংজ্ঞাত একটি অপেক্ষক। এক্ষেত্রে এস ক্রস এস সেটের প্রতিটি ক্রমিক জোড় এ কমা বি, ক্রমিক জোড়কে এই আকারে লেখা হয় এ কমা বি এর উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া প্রয়োগ করলে প্রাপ্ত পদটি হবে এ স্টার বি। যেমন যোগের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে এ ও বি দুটি সংখ্যার উপর যোগ এই দ্বিপদ প্রক্রিয়াটি প্রয়োগ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে এ প্লাস বি। সেরকমই এস ক্রস এস সেটের যে কোনো পদ এ কমা বি এর ওপর স্টার দ্বিপদ প্রক্রিয়াটি প্রয়োগ করলে যে পদটি পাওয়া যাবে সেটি হচ্ছে এ স্টার বি। কোনো সেট এসে একটি প্রক্রিয়া স্টার দ্বিপদ প্রক্রিয়া হবে প্রমাণ করতে হলে কি দেখাতে হবে না, এস ক্রস এস সেটের সকল এ কমা বি পদের জন্য এ স্টার বি এস সেটে থাকবে। তার মানে যদি মনে করো তোমাকে একটা সেট বলে দিল, সেই সেটের ওপর একটি প্রক্রিয়া সংজ্ঞাত করে দিল, স্টার কি রো বা প্লাস মাইনাস ডট সার্কেল, এরকম অনেক সিম্বল দিয়ে যে কোনো প্রক্রিয়া দেখানো যায়, এরকম একটা প্রক্রিয়া সংজ্ঞাত করে দিল, যে বলল যে পরীক্ষা করে বলো যে এই প্রক্রিয়াটি উক্ত সেটের ওপর দ্বিপদ প্রক্রিয়া হবে কি না। তাহলে সেটা বলতে হলে তোমাকে পরীক্ষা করতে হবে যে এস ক্রস এস সেটের সমস্ত পদ এ কমা বি, অর্থাৎ সমস্ত ক্রমিক জোড় এ কমা বি এর জন্য এ স্টার বি এই পদগুলি এস সেটে আছে কি না সেটা পরীক্ষা করতে হবে। যদি থাকে তাহলে সেটি দ্বিপদ প্রক্রিয়া হবে। যদি অন্তত একটি উদাহরণ দেওয়া যায় যে ক্ষেত্রে এ স্টার বি এই পদটি এস সেটে থাকছে না, তখন বলা হবে উক্ত প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। যেমন উদাহরণ দেখো, এটা একটা বিশেষ একটা সাইন দেওয়া আছে, আর ক্রস আর, অ্যারো চিহ্ন দিয়ে আর, এটাকে অপেক্ষক এইভাবে লেখা হয় বা চিত্রণ এইভাবে লেখা হয় জানো। হ্যাঁ, আর ক্রস আর থেকে আর সেটে সংজ্ঞাত একটি প্রক্রিয়া, যেখানে সরি এটা আমার ভুল হয়েছে, যে এখানে এ স্টার বি বলেছি, অ্যাকচুয়ালি ওখানে উদাহরণের শুরুতে সিম্বলটা অন্য দিয়েছি। যাই হোক, এটা তোমরা একটু বুঝে নাও। তাহলে এ স্টার বি সমান ম্যাক্স অফ এ কমা বি। তার মানে এ স্টার বিটা কত হবে না, দুটো সংখ্যা এ আর বি এর মধ্যে স্টার এই প্রক্রিয়াটি চাপালে রেজাল্টটা কি পাবো না, এ আর বি এর মধ্যে যে বড় তার মানটা নেব। ম্যাক্স অফ এ কমা বি মানে ম্যাক্সিমাম অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, যেমন মনে করো আর সেটের মানে বাস্তব সংখ্যার সেট, ধরো 7 আর 10 নিলাম, তাহলে 7 স্টার 10 ইজুগাল টু কত হবে 10, কারণ ম্যাক্সিমাম অফ 7 অ্যান্ড 10 ইজুগাল টু 10। হ্যাঁ, তাহলে এটাকে প্রমাণ করতে বললো যে দ্বিপদ প্রক্রিয়া। তো এটা ব্যাখ্যা করে দিলেই হবে যে যে কোনো দুটি বাস্তব সংখ্যার উপর চাপালে, এই অপারেশনটা চাপালে বা এই প্রক্রিয়াটা চাপালে তাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হচ্ছে ওই একটি বাস্তব সংখ্যাই হবে, সুতরাং এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আলোচনা করব যে এই দ্বিপদ প্রক্রিয়া সংক্রান্ত কিছু ধর্ম সম্পর্কে। যেমন প্রথম হচ্ছে বিনিময় সূত্র।
বিনিময় সূত্র কী জিনিস? বলছে কোনো একটি দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হবে যদি এস সেটের সমস্ত পদ এ ও বি এর জন্য এ স্টার বি সমান বি স্টার এ হয়। এখানে স্টারটা ব্যবহার করেছি, আমি আলাদা করে উল্লেখ না করলে সব জায়গাতেই আমি দ্বিপদ প্রক্রিয়াটিকে স্টার দিয়েই চিহ্নিত করব মোট আলোচনাটাতে, ঠিক আছে? আলাদা করে অন্য কোনো দ্বিপদ প্রক্রিয়ার কথা উল্লেখ করলে সেটা করা থাকবে, আর যদি উল্লেখ না করি সেক্ষেত্রে স্টার মানে দ্বিপদ প্রক্রিয়াটাকেই আমি সূচিত করছি, এটা ধরে নেবে তোমরা। যাই হোক, তাহলে বিনিময় সূত্র হচ্ছে কোনো একটি দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হবে যদি এস সেটের সমস্ত পদ এ ও বি এর জন্য এ স্টার বি ইজুগাল টু বি স্টার এ হয়। বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল এটাকে বলে। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন জেড সেটটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট। জেডটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। সেই জেড সেটের ওপর দুটি দ্বিপদ প্রক্রিয়া যোগ অর্থাৎ প্লাস এবং গুণ অর্থাৎ ইনটু, এ দুটি কিন্তু বিনিময়যোগ্য। অপরদিকে বিয়োগ বা মাইনাস এই দ্বিপদ প্রক্রিয়াটি জেড সেটের ওপর বিনিময়যোগ্য নয়। দু তিনটে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন যোগের ক্ষেত্রে 2 + 3 করলে 5 হয়, আবার 3 + 2 করলেও 5 হয়, তাহলে বিনিময়যোগ্য। বা মনে করো -3 + -5 করলে কত হয়? -8, আবার -5 + -3 এটা করলেও -8 হয়। প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, 2 × -3 সমান -6, আবার -3টা যদি আগে নিই অর্থাৎ -3 × 2 এটা সমানও -6। তাহলে যোগ আর গুণ এই দুটো হচ্ছে জেড সেটের ওপর বিনিময়যোগ্য, কিন্তু বিয়োগটা বিনিময়যোগ্য নয়। তার মানে তার একটা উদাহরণ দিতে হবে যার ক্ষেত্রে বিনিময় সূত্রটা মেনে চলবে না। যেমন 2 - 3 করলে কত হয়? -1। এবার দুটোকে ঘুরিয়ে নাও, 3 - 2 করলে কত হয়? 1। তার মানে 2 - 3 আর 3 - 2 দুটো কিন্তু সমান নয়, সেই জন্যে এটা বিনিময়যোগ্য হবে না। বোঝা গেছে? নেক্সট হচ্ছে সংযোগ সূত্র। কোনো একটি দ্বিপদ প্রক্রিয়া সংযোজ্য, সংযোগ সূত্র স্যাটিসফাই করলে ওটাকে বলা হয় সংযোজ্য। কোনো একটি দ্বিপদ প্রক্রিয়া সংযোজ্য হবে যদি এস সেটের সমস্ত এ, বি, সি পদের জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্টার বি স্টার সি ইজুকাল টু এ স্টার বি স্টার সি হয়। কোনো একটি দ্বিপদ প্রক্রিয়া সংযোজ্য হবে যদি এস সেটের সমস্ত পদ এ, বি, সি এর জন্য এ স্টার বি স্টার সি ইজুকাল টু এ স্টার বি স্টার সি হয়। অর্থাৎ প্রথমে এ আর বি এর মধ্যে অপারেশন করব, যেটা রেজাল্ট পাবো তার সাথে সি এর অপারেশন হবে, করলে যে ফলাফল পাবো সেটা কার সাথে সমান হবে না বি স্টার সি এর অপারেশন প্রথমে করে যেটা পাবো এ এর সাথে তার সেই রেজাল্টের অপারেশন করতে হবে, করলে যে ফলাফল পাবো তারা সমান হবে। একটা উদাহরণ, যেমন জেড সেট, একই সেট আগেরটাই, জেড সেটের ওপর প্লাস এই দ্বিপদ প্রক্রিয়াটার ক্ষেত্রে চেক করি। তিনটে পদ নিলাম এবিসি, তাহলে মনে করো আমি তিনটে পদ নিচ্ছি 5, 6, 7। তাহলে প্রথমে 5 + 6 করলে কত হয়? 11, +7 করলে কত হয়? 18। তোমরা একটু এগুলো আমি লিখে দিইনি এখানে, তোমরা সাথে সাথে একটা খাতা পেন নিয়ে রাখো এবং নিজেরা এটা সঙ্গে সঙ্গে লিখে প্র্যাকটিস করে নাও, চেক করে নাও। 5 + 6 করলে 11, +7 করলে 18। আর ডান দিকটা কী হবে? 5 + 6 + 7
তাহলে 6+7টা আগে করব, করলে 13, তাহলে 5+13 সমান 18, দুদিকটাই সমান হচ্ছে। এটা হচ্ছে সংযোজ্য হবে, তার মানে প্লাস এই দ্বিপদ প্রক্রিয়াটি জেড সেটের ওপর সংযোজ্য হবে। আচ্ছা, এবার আমরা আসি যে বন্টন সূত্র। বন্টন সূত্রটা কিন্তু আগের দুটো সূত্রর থেকে একটু আলাদা। কীরকম আলাদা না, আগের সূত্রগুলোতে একটি মাত্র দ্বিপদ প্রক্রিয়ার ওপরেই প্রযোজ্য হতো, কিন্তু এই সূত্রটি দুটি দ্বিপদ প্রক্রিয়ার ওপর একসাথে প্রযোজ্য হয়। কীরকম ব্যাপারটা না, বন্টন সূত্রতে বলা হচ্ছে যে এস সেটের ওপর মনে করো দুটি দ্বিপদ প্রক্রিয়া আছে, একটাকে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, আরেকটাকে সার্কেল চিহ্ন দিয়ে দেখালাম। তাহলে স্টারকে সার্কেলের ওপর বন্টনযোগ্য বলা হবে যদি এ স্টার বি সার্কেল সি ইজ ইকুয়াল টু এ স্টার বি সার্কেল এ স্টার সি, এবং বি সার্কেল সি স্টার এ ইজ ইকুয়াল টু বি স্টার এ সার্কেল সি স্টার এ হয়। আবার বলছি, এস সেটের ওপর দুটি দ্বিপদ প্রক্রিয়া স্টার ও সার্কেল নেওয়া হলো। স্টারকে সার্কেলের ওপর বন্টনযোগ্য বলা হবে যদি এ স্টার বি সার্কেল সি ইজ ইকুয়াল টু এ স্টার বি সার্কেল এ স্টার সি, এবং বি সার্কেল সি স্টার এ ইজ ইকুয়াল টু বি স্টার এ সার্কেল সি স্টার এ হয়। বন্টন সূত্রের ইংরাজি নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউশন ল। তার মানে ডিস্ট্রিবিউশন ল মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া। যে দেখো, আমি একটাই শুধু ভেঙে বলে দিচ্ছি। দেখো, এ স্টার বি সার্কেল সি, প্রথমে যেটা আছে এ স্টার বি সার্কেল সি ইজ ইকুয়াল টু এ স্টার বি সার্কেল এ স্টার সি। তাহলে বাঁদিকে যেটা ছিল সেটা ছিল বি সার্কেল সি করে যেটা হলো, তার সাথে এই পদটার স্টার অপারেশন হচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, বন্টন হয়ে যাচ্ছে বা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কীরমভাবে, এ স্টার বি এটা আলাদা হয়ে গেল, সার্কেল এ স্টার সি এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া যাক। যেমন জেড সেটের ওপর, জেড মানে সেই অখণ্ড সংখ্যার সেট, জেড সেটের ওপর গুণ এই দ্বিপদ প্রক্রিয়াটি ওই একই সেটের ওপর যোগ দ্বিপদ প্রক্রিয়ার ওপর বন্টনযোগ্য হয়। অর্থাৎ এ ক্রস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। একইভাবে আরেকটা রিলেশন ওইভাবে লিখে ফেলতে পারো যে বি প্লাস সি ইন্টু এ ইজ ইকুয়াল টু বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ। একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই। যেমন মনে করো, এটা তোমরা নিজেরা করে এক্ষুনি করে দেখে নাও খাতায়, যে 2 ইন্টু 5+3 করলে যত আসছে, আর 2 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 3 এটা করলে কত আসছে, দেখো দুটো একই আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বন্টন সূত্র। নেক্সট হচ্ছে এক সম উপাদান, বা যেটা ইংরেজি টার্মটাই শুনতে বেশি আমরা পরিচিত, যে আইডেন্টিটি এলিমেন্ট। বাংলায় বলে এক সম উপাদান, ইংরাজিতে বলে আইডেন্টিটি এলিমেন্ট। সেটা কি জিনিস, অশূন্য সেট এস একটা প্রথমে নিতে হবে। এখানে যত সেট নেওয়া হবে সবই অশূন্য সেট, কারণ শূন্য সেটের ওপর তো কোনো দ্বিপদ প্রক্রিয়াই চলবে না, কারণ তার মধ্যে তো কোনো পদই থাকে না। তাহলে একটা অশূন্য সেট এস নিতে হবে, তার ওপর মনে করো স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া আছে। এখন যদি এস সেটের একটি পদ ই এমন হয়, যদি এস সেটের একটি পদ ই, যেটার নাম দিচ্ছি ই, এরকম যদি এমন হয় যাতে করে এস সেটের সমস্ত পদ এর জন্য, যে কোনো পদ এর জন্য এ স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইজ ইকুয়াল টু এ হয়, তবে ইকে এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। অর্থাৎ
আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট, যেমন মনে করো তোমাকে বলছি যে যেমন মনে করো যেন গুণের ক্ষেত্রে, হ্যাঁ, গুণের ক্ষেত্রে জেড সেটটা যদি নাও, অর্থাৎ অখণ্ড সংখ্যার যে সেট জেড সেটটা যদি নাও, তার উপর যদি গুণ একটা দ্বিপদ প্রক্রিয়া ধরো, তাহলে 1 এক প্লাস এক, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কেন না, জেড সেটের বা অখণ্ড সংখ্যার সেটের যে কোনো সংখ্যার সাথে এক গুণ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। সেজন্য প্লাস একটাকে ওই সেটে গুণ দ্বিপদ প্রক্রিয়ার জন্য, হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট বা এক সম উপাদান বলা যেতে পারে। তারপর যেমন আর সেট অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের ওপর প্লাস বা যোগ দ্বিপদ প্রক্রিয়ার জন্য শূন্য সংখ্যাটি হবে আইডেন্টিটি এলিমেন্ট বা এক সম উপাদান। কেন না, যে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই বাস্তব সংখ্যাটাই পাওয়া যায়। এবং যেমন মনে করো 5 + 0 = 0 + 5 = 5 হয়। বোঝা গেছে? নেক্সট হচ্ছে একটি পদের বিপরীত বা ইনভার্স, অর্থাৎ একটি দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো একটি পদের ইনভার্সটা কীরকম হয়। বলছি অশূন্য সেট এস আগে একটা নিয়ে নাও এবং তার উপর একটা দ্বিপদ প্রক্রিয়া ধরে নিলাম স্টার, এবং আরও ধরে নিচ্ছি যে তার জন্য এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। সেক্ষেত্রে এস সেটের একটি পদ এ কে ইনভার্টেবল বলা হবে। ইনভার্টেবল মানে যে তার ইনভার্স পাওয়া যাবে। একটা পদ এ কে ইনভার্টেবল বলা হলে তার মানেটা দাঁড়ায় যে ওই পদটার ইনভার্স আছে। সমস্ত পদের কিন্তু ইনভার্স নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এ কে ইনভার্টেবল বলা যাবে যদি এস সেটে এমন একটি পদ বি থাকে যার জন্য এ স্টার বি = বি স্টার এ = ই হয়, এবং এক্ষেত্রে এর ইনভার্সকে লেখা হয় এ ইনভার্স দিয়ে। এ পদের বিপরীত পদটাকে লেখা হয় এ ইনভার্স দিয়ে, যেটা হচ্ছে বি পদটা। ব্যাপারটা আরেকবার বলি। এস হচ্ছে একটা অশূন্য সেট, ওই সেটের মধ্যে সংজ্ঞাত একটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে স্টার, এবং আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। সেক্ষেত্রে এস সেটের একটি পদ স্মল এ নিলাম, সেই পদ এ কে ইনভার্টেবল বলা হবে, অর্থাৎ এ পদটির ইনভার্স পাওয়া যাবে যদি এস সেটে অন্য আরেকটা পদ বি পাওয়া যায় যার জন্য এ স্টার বি = বি স্টার এ = ই হয়। অর্থাৎ বিটা কি না, বিটা হচ্ছে এ নামক যে পদটি তার ইনভার্স বা তার বিপরীত পদ, ঠিক আছে? অর্থাৎ যে কোনো পদের সাথে তার ইনভার্সের দ্বিপদ প্রক্রিয়া প্রয়োগ করা হলে রেজাল্টটা হয় যেটা, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। কোনো একটি পদ ইনভার্টেবল কোনো একটি পদের সঙ্গে তার ইনভার্সের দ্বিপদ প্রক্রিয়া করা হলে রেজাল্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। আর এ পদের ইনভার্সকে এ ইনভার্স দিয়ে লেখা হয় এ মাথায় -1। উদাহরণ, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, প্রতিটা পদের ইনভার্স আলাদা হতে পারে। আইডেন্টিটি এলিমেন্ট যেমন ফিক্সড, কিন্তু ইনভার্স ফিক্সড নয়। কোনো দুটো পদের ইনভার্স আলাদা আসতে পারে। যাই হোক, উদাহরণ দিই, যেমন আর সেটটাকে নাও, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটে যোগ এই দ্বিপদ প্রক্রিয়াটা যদি ইউজ করো, সেক্ষেত্রে 7-এর ইনভার্স কত হবে? -7। কেন
7-এর সাথে -7 যোগ করলে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ 0 পাওয়া যায়। -8-এর ইনভার্স কত হবে? +8। কেন? -8-এর সাথে +8 যোগ করলে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ 0 পাওয়া যায়। হয়েছে? নেক্সট হচ্ছে সংযোজন ছক। সংযোজন ছক কী জিনিস? অশূন্য সেট এসের ওপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া যদি একটি ছকের সাহায্যে সংজ্ঞাত করা যায় তবে ওই ছককে সংযোজন ছক বলা হয়। এটা সাধারণত খুব ছোট সেটের ক্ষেত্রে করা যেতে পারে। মনে করো একটা সেটে তোমার 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা নিয়ে একটা সেট হয়েছে, তার উপর একটা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা হলো। সেক্ষেত্রে ওই সেটের প্রতিটা পদের সাথে অন্য আরও একটি পদের দ্বিপদ প্রক্রিয়া ঘটালে প্রতি ক্ষেত্রে কী পদ পাবো সেইটা বুঝতে হলে সংযোজন ছক তৈরি করা যেতে পারে, যেখান থেকে আমি সহজেই বলে দিতে পারবো যে একটি নির্দিষ্ট পদের সাথে অপর একটি নির্দিষ্ট পদের দ্বিপদ প্রক্রিয়া করে কি পাচ্ছি। ঠিক আছে, আমি উদাহরণ দেবো, অবশ্যই উদাহরণ দিলে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাডিশন মডিউলো এন। এটা নতুন একটা ধরনের, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের দ্বিপদ প্রক্রিয়া। যোগ একটা দ্বিপদ প্রক্রিয়া, বিয়োগ একটা দ্বিপদ প্রক্রিয়া, গুণ একটা দ্বিপদ প্রক্রিয়া, সেরকমই অ্যাডিশন মডিউলো এন এটা হচ্ছে একটা বিশেষ ধরনের দ্বিপদ প্রক্রিয়া। হয়তো কেউ কেউ জানো, আবার নাও জানতে পারো। আসি, অনেকের ক্ষেত্রে এটা নতুন মনে হতে পারে। অ্যাডিশন মডিউলো এনটা কীরকম অপারেশন, কীভাবে কাজ করে? অ্যাডিশন মডিউলো এন একে কি চিহ্ন দিয়ে লেখা হয়? দেখো একদম নিচের লাইনে আছে প্লাস সাফিক্সে একটা এন, প্লাস সাফিক্সে এন, এই চিহ্ন দিয়ে অ্যাডিশন মডিউলো এনকে লেখা হয়। বলছে মনে করো এস হচ্ছে একটা অখণ্ড সংখ্যার সেট, অশূন্য সেট। তাহলে অ্যাডিশন মডিউলো এন এই অপারেশনটা যে কোনো সেটের উপর কাজ করবে না। কার উপর কাজ করবে? একটা অখণ্ড সংখ্যার সেট নিতে হবে। ধরি এ এবং বি হলো এস সেটের দুটি পদ। অ্যাডিশন মডিউলো এন প্রক্রিয়াটিকে প্লাস সাফিক্স এন এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার এ অ্যাডিশন মডিউলো এন বি ইজুকাল টু কত হয়? ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ প্লাস বিকে এন দ্বারা ভাগ করা হয়। এ প্লাস বিকে এন দ্বারা ভাগ করলে ক্ষুদ্রতম অঋণাত্মক যে ভাগশেষ পাওয়া যাবে সেটাই হচ্ছে রেজাল্ট। একইভাবে মাল্টিপ্লিকেশন মডিউলো এনও একটা প্রক্রিয়া হয়। সেটা কীভাবে লিখব? গুণ চিহ্ন সাফিক্সে এন। সেটার ক্ষেত্রে কী হবে? এ ইন্টু বিকে এন দ্বারা ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যাবে সেটাকেই বলা হবে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন মডিউলো এন। ঠিক আছে, এবার আমি একটা উদাহরণ দেব, উদাহরণ দিয়ে জিনিসটাকে আরও ক্লিয়ার করব। মডিউলো যে অপারেশনটা তার উপর একটা উদাহরণ। মনে করে এ একটা সেট আছে যার মধ্যে 4টে এলিমেন্ট আছে, আমি লিখেছি 1 3 5 7। এর ওপর মাল্টিপ্লিকেশন মডিউলো 8, গুণ চিহ্ন দিয়ে সাফিক্সে 8 লিখেছি, তার মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এই দ্বিপদ প্রক্রিয়াটির জন্য সংযোজন ছকটি তৈরি করব। যেহেতু 4টি এলিমেন্ট আছে সেটটাতে, সেই জন্য তোমাদের যে ছকটা তৈরি হবে সেটা হবে হচ্ছে 5x5, মানে 5টা রো 5টা কলাম থাকবে। রো কলাম কী জিনিস নিশ্চয়ই জানো, তোমাদের ম্যাট্রিক্স হয়ে গেছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তোমরা অলরেডি পড়ে নিয়েছো, সুতরাং রো কলাম টার্মগুলোর সম্পর্কে তোমাদের ধারণা আছে। এবার হচ্ছে যে টেবিলটা এরকম দেখতে হয়, একদম 1-1 বক্সে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামের যে বক্সটা দেখো সেটাতে অপারেশনটা লেখা হয়েছে মাল্টিপ্লিকেশন সাফিক্স 8 হলো। এবার ফার্স্ট রো বরাবর পরপর 4টে ঘরে পদগুলো লিখে নেবে, সেটের যে পদগুলো 1 3 5 7, আবার ফার্স্ট কলাম বরাবর 4টি ঘরে ওই সেটের পদগুলো লিখে নিতে হবে 1 3 5 7। এবার হচ্ছে যে অপারেশনটা কীভাবে হচ্ছে দেখো, সব একসাথে আমি করিনি। ফার্স্টে হচ্ছে যে সেকেন্ড রো ফার্স্ট কলাম কী আছে, খুব ভালো করে দেখো, সেকেন্ড রো ফার্স্ট কলাম
যে ঘরটা সেটাতে আছে 1। এই 1-এর সাথে উপরে ফার্স্ট রোতে যে 1 3 5 7 চারটে পদ লেখা আছে তাদের অপারেশনগুলো করলে কি কি পদ আসে সেইটা আগে লিখব। তাহলে 1-এর সাথে 1-এর করলে কত হয়? 1 ইন্টু 1 হচ্ছে 1। 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে? 1। তাহলে 1। 1 ইন্টু 3 3। 1 ইন্টু 5 5। 1 ইন্টু 7 7। সবকটাই 8-এর থেকে ছোট, সেই জন্য এগুলোই ভাগশেষ। ঠিক আছে, এরপরে করবে হচ্ছে 3 দিয়ে। 1কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3 ইন্টু 1 মানে 3, যেটা কিনা আছে থার্ড রো সেকেন্ড কলামের এলিমেন্ট। 3 ইন্টু 1 করলে 3, রিমাইন্ডার 3 হয়। নেক্সট হচ্ছে থার্ড রো থার্ড কলামে চলে যাও, 3 ইন্টু 3 দ্যাট ইজ 9। 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 1। নেক্সট হচ্ছে থার্ড রো ফোর্থ কলাম, দ্যাট ইজ 3 ইন্টু 5 15, রিমাইন্ডার হচ্ছে 7। নেক্সট হচ্ছে 3 ইন্টু 7 করলে হচ্ছে 3 7 21। 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 5। একইভাবে 5 দিয়ে এবং 7 দিয়ে সবকটা পদকে মাল্টিপ্লাই করলে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন মডিউলে 8 পারফর্ম করলে কি কি রেজাল্ট আসছে সেগুলো একইভাবে তোমরা করে নেবে। দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আমাদের প্রদত্ত উদাহরণটির বিভাজন ছকটি করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বিভাজন ছক দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া কিনা। এই বিভাজন ছক বলছি, সরি, সংযোজন ছক। সংযোজন ছকটি করা কমপ্লিট হয়ে গেছে। এই সংযোজন ছকটি দেখেই বলা যাবে যে এই প্রদত্ত উদাহরণের ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটির কথা বলা হয়েছে সেটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে না। লক্ষ্য করে দেখো, লিপিবদ্ধ সংখ্যাগুলি সবই এ সেটের পদ। দেখো টেবিলের মধ্যে যে সংখ্যাগুলো এসছে 1 3 5 7 3 1 7 5 5 7 1 3 7 5 3 1, পরপর প্রতিটা রোতে যে পদগুলো এসছে প্রক্রিয়াটি প্রয়োগ করার পরে তারা সবই কিন্তু এ সেটের পদ। এটা থেকেই বলা যায় যে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া। আরেকটি জিনিস লক্ষণীয় এক্ষেত্রে, সংযোজন ছকটি মুখ্য কর্ণ সাপেক্ষে প্রতিসম। মুখ্য কর্ণ সাপেক্ষে প্রতিসম জিনিসটা কি না, এটাও তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের চ্যাপ্টারে অলরেডি পেয়ে গেছো, স্যার তোমাদের করিয়েছেন। সেখানে এটার ব্যাখ্যা আমি বিস্তারিতভাবে আর যাচ্ছি না। হ্যাঁ, মুখ্য কর্ণ বা ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল কাকে বলে সেটা তোমরা জানো। সেই প্রিন্সিপাল ডায়াগোনালের, এটা তো ম্যাট্রিক্সের মতোই দেখতে হয়েছে, তো সেই প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে বা নিচে এবং উপরে দুদিকটাই দেখো প্রতিসম, অর্থাৎ একই রকম। যদি প্রতিসম হয়, সবার ক্ষেত্রে হয় না, যেহেতু এক্ষেত্রে প্রতিসম হয়েছে তাই বলা যাবে যে এটি বিনিময়যোগ্য প্রক্রিয়া। আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে আইডেন্টিটি এলিমেন্টটা কি না 1। কারণ তোমরা এই ম্যাট্রিক্সটার মধ্যে লক্ষ্য করো, সেকেন্ড রোটা লক্ষ্য করো, সেকেন্ড রোতে কীভাবে কী পারফর্ম করেছি, 1-এর সাথে 1 3 5 7 চারটে পদেরই পারফর্ম করেছি প্রক্রিয়াটা। তাহলে 1 ইন্টু 1 করে 1 এসছে, 1 ইন্টু 3 করে 3 এসছে, 1 ইন্টু 5 করে 5 এসছে, 1 ইন্টু 7 করে 7 এসছে। তার মানে 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর প্রিন্সিপাল ডায়াগোনালটা লক্ষ্য করো, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবকটাই হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা ইনভার্সটা পেতে পারি। 1-এর ইনভার্স 1, 3-এর ইনভার্স হচ্ছে 3, 5-এর ইনভার্স 5, 7-এর ইনভার্স 7। কেন না 7 ইন্টু 7 করে 1, 5 ইন্টু 5 করে 1 এসছে, 3 ইন্টু 3 করে 1 এসছে, 1 ইন্টু 1 করে 1 এসছে। ঠিক আছে, এই জিনিসগুলো এই ছকটা থেকে আমরা বলতে পারি। দূর পর্যন্ত যা যা আলোচনা করা হলো দ্বিপদ প্রক্রিয়া সংক্রান্ত, তাতে মোটামুটি এই অধ্যায়ের প্রায় পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে গেছে। এছাড়া এখানে কিছু ছোট ছোট উপপাদ্য আকারে দেওয়া আছে এই অধ্যায়ে, যেগুলি আমি এখানে আলোচনা করলাম না। উপপাদ্যগুলির প্রমাণ যদিও তোমরা বইতে পাবে, তথাপি আমি আলাদা করে তোমাদের উপপাদ্যগুলির প্রমাণ ইমেজ হিসেবে পোস্ট করে দেবো তোমাদের গ্রুপে, এবং তার সাথে কিছু অঙ্ক করে দেবো এবং কিছু করতে দেওয়ার জন্য অঙ্ক বানিয়ে আমি ওখানে দেবো। ঠিক আছে, সুতরাং এই অধ্যায়টি আজকের মতো এখানেই কমপ্লিট করছি।